ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে ৩০ কাঠা প্লট গ্রহণের পৃথক ৩ মামলায় পতিত স্বৈরাচার শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও তার মেয়ে ও সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আজ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বাংলাদেশের এই প্লট কেসে ধরা খেয়ে এখন তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি হলো। দুর্নীতি দমন কমিশনে দায়ের করা পৃথক ৩টি মামলার অভিযোগপত্রে আমলে নিয়ে ঢাকা মহানগর জ্যেষ্ঠ জজ মোহাম্মদ। প্রিয় দর্শক, অবশেষে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে বাঁচতে পারেনি, কারণ জাতিসংঘ ভারতকে সরাসরি চিঠি পাঠিয়েছে শেখ হাসিনার গ্রেফতারির পরোয়ানা জারি করে, এবং জাতিসংঘ বলেছে শেখ হাসিনাকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের হাতে তুলে দিতে, এবং শেখ হাসিনার পরিবারের ৩ জনকে জাতিসংঘ থেকে চিঠি পাঠিয়েছে গ্রেফতারির পরোয়ানার, এবং ৩ জনকে কিভাবে গ্রেফতার করবে তা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। এবং অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূসকে সে দায়িত্ব দিয়েছে জাতিসংঘ যাতে শেখ হাসিনাকে ধরে আনতে পারে। তাই এই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কি কারণে শেখ হাসিনাকে গ্রেফতারি পরোয়ানা জারি। প্লট দুর্নীতির ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, রেহানার ছেলে রতওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, আজমেনা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ৩০ কাঠা যে প্লট, সেই প্লটের এবং ৩টি মামলায় মোট আসামি যদি বলি, এর মধ্যে রাজুক ও গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তা রয়েছেন ১২ জন এবং শেখ পরিবারের ৩ মামলা মিলে আসামি রয়েছেন ৫ জন। অর্থাৎ যদি আমি আলাদা আলাদা করে বলি তাহলে আসামি ৪৫ বা ৪৬, তবে যদি ব্যক্তি হিসেবে বলি তাহলে মোট আসামি দাঁড়ায় হচ্ছিল ১৭ জন। এবং আজ কিন্তু এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছিল এবং তদন্ত প্রতিবেদন আদালত আমলে নেন, এবং আমলে নেওয়ার পরে কিন্তু তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। যেহেতু আসামিরা পলাতক, আদালতে ছিলেন না, তাদের পক্ষে কোনো আইনজীবী কিন্তু স্বাভাবিকভাবে ছিল না, এবং যেহেতু পলাতক ছিলেন তাই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এবং আজ হয়তো এই মামলায় যদি তারা আত্মসমর্পণ না করে বা তাদের গ্রেপ্তার করা যদি সম্ভব না হয় নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে এই মামলায় তাদের অনুপস্থিতিতে এই বিচার কাজ পরিচালিত হবে বলে আমাদেরকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন। এবং মামলার অভিযোগ থেকে যেমনটা জানা যায় যে প্লট তাদের নামে বরাদ্দ হয়েছিল, সেই প্লটগুলোর ক্ষেত্রে তারা কোনো নিয়ম নীতির তোয়াক্কা করেনি, তারা কোনো ফর্ম পূরণ করেননি, বা যেই নিয়মে আগানোর কথা প্লট পাওয়ার জন্য রাজুকের বা গৃহায়ণ কর্তৃপক্ষের, সেই কোনো নিয়ম নীতির তোয়াক্কাই তারা করেনি। তারা শুধু একটি দরখাস্ত দিয়েছিলেন, এবং সেই দরখাস্তের প্রেক্ষিতেই যেহেতু এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন, তার সরাসরি হস্তক্ষেপে এই প্লটটা শেখ রেহানা এবং তার সন্তানদের নামে কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে বলে কিন্তু উল্লেখ করা হয়েছে। মামলা হলো শেখ পরিবারের বিরুদ্ধে। সেখানে শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ, রতওয়ান মুজিব ববি না কি নাম সহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। বিষয়টা কি জানেন? প্লট বরাদ্দ। এই গোপনে প্লট বরাদ্দ নিয়ে একেবারে রীতিমতো ফেসে গেল। এটা খুবই অসম্মানজনক। তাদের মাপের মানুষ এই রাজুকের এই প্লটের দিকে হাত বাড়ানো ঠিক হয়নি। এখন দেখেন, এই দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করলো। সেই টিউলিপ এখন ব্রিটিশ মন্ত্রী, সাবেক মন্ত্রী, এমপি তো মানে ব্রিটেনের আইনসভার সদস্য। বাংলাদেশের এই প্লট কেসে ধরা খেয়ে এখন তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। দুর্নীতি দমন কমিশনে দায়ের করা পৃথক ৩টি মামলার অভিযোগপত্রে আমলে নিয়ে ঢাকা মহানগর জ্যেষ্ঠ জজ মোহাম্মদ জাকির হোসেন রোববার এই আদেশ দেন। সূত্র বলছে, প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক ৩টি মামলায় ৫৩ জনের বিরুদ্ধে সম্প্রতি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। এই অভিযোগপত্র আমলে নেওয়ার বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। মামলার অভিযোগপত্রে আসামি শেখ হাসিনা সহ ৫৩ জন পলাতক থাকায় আদালত অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে প্লট দুর্নীতির মামলায় আরো একটি মামলায় শেখ হাসিনা এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গত ১০ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা আদেশ জারি করে। এখানে বলা হচ্ছে, পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ৬ মামলা শেখ হাসিনা এবং তার পরিবারের ৭ জনের বিরুদ্ধে গত ১০ মার্চ অভিযোগপত্রের অনুমোদন দেয় দুদক। মানে জয়, পুতুল টুতুল সব এর মধ্যে আছে। এটা কোনো দরকারই ছিল না। দুদকের অভিযোগপত্র অনুযায়ী
বিভিন্ন দুর্নীতি, অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনা এবং শেখ রেহানা সহ তাদের পরিবারের সদস্যদের নামে পূর্বাঞ্চলে রাজুকের প্রতিটি 10 কাঠা করে মোট 60 কাঠার প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগ আনা হয়েছে মামলায়। আমি আগেই বলেছি যে এইসব মানে জায়গায় হাত দেওয়া উচিত হয়নি। পূর্বাচল, উত্তরা, এই জায়গাগুলো হলো মধ্যবিত্ত, উচ্চবিত্ত এরকম শ্রেণীর। উচ্চবিত্ত মানে যারা আবার সরকারি চাকরিজীবী করে, ঢাকা শহরে প্লট কেনার ক্ষমতা নাই, তাদের জন্য রাজুক এই বিভিন্ন পূর্বাচল, উত্তরা এইসব জায়গা ডেভেলপ করছে। এই জায়গায় যদি শেখ হাসিনার মাপের মানুষ এবং তার পরিবারের অধিকাংশ সদস্য বিদেশে থাকে, তাদের সম্পত্তি, টাকা পয়সা কোনো কিছু অভাব নেই, তারপরে এখানে হাত বাড়ানো, এখন এই যে মামলা খাওয়া, সেই ব্রিটিশ এমপি গিরি করতেছিল, মন্ত্রীগিরি করতেছিল সেই টিউলিপ সিদ্দিক, এখন সেও ধরা খেলো, তার নামেও হচ্ছে প্লট। এখন কত বড় এই অভিযোগের কাগজপত্র যখন নাকি যাবে, ইতিমধ্যে ব্রিটিশ পত্রিকা বলেছে যে এই টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা হতে পারে আজকে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। তাহলে এই ঘটনাগুলো যখন ব্রিটিশ পত্রিকায় যাবে, তখন এই টিউলিপ সিদ্দিকের কোনো মান সম্মান থাকবে? বা শেখ হাসিনা, তারও বাকি, সে কত মানে বড় গলায় বলতো যে আমার চাওয়া পাওয়ার কিছু নেই, আমার একটাই লক্ষ্য বাবার স্বপ্ন পূরণ করা, সেটাকে সোনার বাংলা প্রতিষ্ঠা করা। এই সোনার বাংলা করতে যে তো নিজেদের বাংলাগুলিও তো একেবারে কোনো ছাড় দেয়নি, সেখান থেকেও তারা হাত বাড়াইলো। শেখ হাসিনার আরেকটা বক্তৃতা আমাদের সামনে এলো। দুটো দিক নিয়ে একটু কথা বলতে চাই। এই বক্তৃতাটা এমন এক সময় এসছে যখন স্বয়ং নরেন্দ্র মোদীর কাছে আমাদের প্রধান উপদেষ্টা শেখ হাসিনার এই বক্তৃতাবাজি নিয়ে কথা বলেছেন এবং সেটার বিরুদ্ধে বেশ কঠোর অবস্থান দেখিয়েছেন। এই বক্তৃতা আবার প্রকাশিত হওয়ার মাধ্যমে এটা স্পষ্ট হলো ভারত এই জায়গায় কোনোভাবেই তাদের অবস্থান পরিবর্তন করছে না। এটা খুব ক্লিয়ার, এর মধ্যে কোনো কনফিউশন নেই। আরেকটা জিনিস হচ্ছে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ আদৌ আছে কি না, তার এই ধরনের বক্তৃতাগুলো থেকে খুব ভালোভাবে বোঝা যায়। বক্তৃতার কন্টেন্টে কি আছে? অ্যাজ ইউজুয়াল তীব্র রাক্ষোভ আছে আমাদের প্রধান উপদেষ্টার প্রতি, তাকে দেখে নেবেন সুদখোর, যা যা বলেন সবসময় সেগুলো বলছেন তিনি। বিএনপি, জামায়াতে ইসলামী তাদের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, তার দলের লোকজনের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, মানে শেখ হাসিনার মুখে এখন মানবাধিকারের কথা, তাদের বিরুদ্ধে কত মামলা হয়েছে, তার নিজের বিরুদ্ধে কত মামলা হয়েছে, এসব কথাবার্তা আছে। কিভাবে এই সরকার কোথায় কোথায় কিভাবে মানবাধিকার লঙ্ঘন করছে, লুটপাট করছে, মানে লুটপাটের কথা শেখ হাসিনার মুখে। তো এই জিনিসগুলো আছে এবং তিনি তার নেতাকর্মীদের এক ধরনের সাহস দেওয়ার চেষ্টা করছেন, তিনি আসবেন, তিনি থাকবেন, তাদের বিজয় হবে ধরনের কথাবার্তা। তিনি দুভাবে আমাদের সামনে তার বক্তব্য আনেন। একটা হচ্ছে তিনি ফোন কল করে সেটা রেকর্ড করিয়ে ছেড়ে দেন কখনো কখনো, আরেকটা হচ্ছে এক ধরনের ওয়েবিনারে কানেক্টেড হয়ে রীতিমতো বক্তৃতা করেন, অডিও বক্তৃতা। এখনও তিনি তার চেহারা দেখাচ্ছেন না। আমি প্রায় বলি এটার প্রধান কারণ হচ্ছে আমরা এখন একদম বৃদ্ধ, ভেঙে পড়া, ভীষণ মলিন একজন শেখ হাসিনাকে আমরা দেখব। যদি চেহারা দেখি সেটা তিনি দেখাতে চান না, যদিও তার বক্তৃতার মধ্যে তার ভয়েসের টোনে, তার ভয়েসের কথার ঢঙে তার হতাশা, তার পরাজিত ভাব খুব স্পষ্ট। যাই হোক, এইটা তাহলে এবার ফোন কল না, রীতিমতো বক্তৃতা আবার করেছেন। তাহলে শুরুতে যে কথাটা বলছিলাম সেটা হলো বক্তৃতা করানোর মাধ্যমে ভারত এই বার্তা আসলে আমাদেরকে দিচ্ছে শেখ হাসিনা ভারতে বসে এসব করে যেতে পারবেন, এবং আমাদের প্রধান উপদেষ্টা স্বয়ং যে কথা বলছেন সেটাকে ভারত পাত্তা দিচ্ছে না, এটা খুব ক্লিয়ার। এবং ভারতীয় যে ভার্সন আছে সেখানে আমাদের দিক থেকে যখন এই কথাগুলো বলা হয়েছে, তখন ভারতের কূটনীতিকদের সূত্র দেখিয়ে ভারতের মিডিয়া বলছে যে নরেন্দ্র মোদী নাকি এই ক্ষেত্রে বলেছে এগুলো মন্ত্রী পর্যায়ে আলাপ হতে পারে। তার মানে উনি বলতে চান যে এগুলো প্রধানমন্ত্রী পর্যায়ে আলোচনার মতো বিষয় না। সো উনি এটা ইগনোর করার চেষ্টা করেছেন এবং সেটার খুব ক্লিয়ার একটা বার্তা আমাদের সামনে আছে। যদি আমাদের প্রেস সচিব, প্রধান উপদেষ্টা প্রেস সচিব যখন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন যে এমনকি শেখ হাসিনাকে ফেরত দেয়া নিয়েও নাকি ভারত খুব বেশি নেগেটিভ ছিল না, এবং তিনি একটা ঐতিহাসিক বিচার শেখ হাসিনাকে এনে হবে এই আশা প্রকাশ করছেন, তখন ভারত রীতিমতো শুধুমাত্র শেখ হাসিনার একটা বক্তৃতা দেওয়াও বন্ধ করেনি। সুতরাং আমি তখনই বলেছি এটা হওয়ার কোনো কারণ আমি দেখি না, আসলে এমন কোনো কারণ নেই। ওটা একেবারেই একটা এক্সেজারেটেড আশাবাদ ছিল প্রেস সচিবের দিক থেকে। সেটা এখন প্রমাণিত যে এখন শেখ হাসিনার বক্তৃতা, মানে ভারত যদি ন্যূনতম সদিচ্ছা শেখ হাসিনাকে নিয়ে দেখাতে চাইতো সেটা হচ্ছে তার কথা বলা বন্ধ করা। ভারত শেখ হাসিনাকে দেবে না,
ভারত এটা অ্যাফোর্ড করতে পারে না, সব কোনোভাবেই পারে, এবং ভারতে অবিশ্বাস্য রকম মতৈক্য আছে শেখ হাসিনাকে সেই দেশে রাখা নিয়ে। কিন্তু বক্তৃতাটা, তার এই কথা বলাটা বন্ধ করতে পারতো, সেটাও করছে না। সো শেখ হাসিনার ব্যাপারে সরকারের দিক থেকে যে আশাবাদ দেখানো হয়েছে এটা একেবারেই ভুল এবং বাজে, সেটা ভারত প্রমাণ করলো ক্লিয়ারলি। আমাদের এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তবে আমাদের সরকারের দিক থেকে এই চাপ আসলে চালিয়ে যেতে হবে, কারণ কারোর সাথে আমরা যখন কোনো নেগোশিয়েট করতে যাই, তাকে যখন আমরা ব্যাকফুটে ঠেলে দিতে চাই, তখন এই ইস্যুগুলো কাজে লাগবে। নট অনলি তার কথা বলা, তাকে ফেরতও চাইতে হবে, পাবও না তারপরও চেয়ে যেতে হবে। আরেকটা জিনিস বলছিলাম যে তার রাজনৈতিক ভবিষ্যৎ আসলে আর আছে কিনা। মানে শেখ হাসিনার এখানে স্পিচ যখন শুনি, আমি প্রায় বলি যে এর চেয়ে অসাধারণ কোনো বিনোদন হয় না। মানে একজন অকল্পনীয় রকম পাওয়ারফুল মানুষ কতটা ধ্বংসপ্রাপ্ত হয়েছেন, কতটা শেষ হয়ে গেছেন, কতটা নির্বল, মানে দুর্বল হয়ে গেছেন, তার কোনো শক্তি নেই, তার সেই সকল হ্যাডাম নাই, সেই জিনিস দেখার চেয়ে আনন্দময় কিছু আর হতে পারে না। তার সময়কালে তিনি মানুষকে মানুষ মনে করেননি, এই রাষ্ট্রকে, এই রাষ্ট্রের নাগরিকদেরকে নাগরিক মনে করেননি, প্রজাও মনে করেননি, কৃতদাস মনে করেছেন। তার দেশে আমরা থাকতাম, আমাদেরকে দয়া করে থাকতে দিয়েছেন। মাঝে মাঝে আমাদের মনে পড়ে না, এই যে গরমের মধ্যে যখন বিদ্যুৎ নিয়ে আলোচনা হতো, দেই বন্ধ করে বিদ্যুৎ, মানে তার বাবার সম্পত্তি দিয়ে উনি বিদ্যুৎ উৎপাদন করেন এবং দয়া করে আমাদেরকে বিদ্যুৎ দেন বিনা পয়সায়। সো মাঝে মাঝে বিদ্যুৎ বন্ধ করে দেই, এরকম হুমকি টুমকি দিতেন, এবং অত্যন্ত নোংরা অ্যাটিটিউডে, জাস্ট প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিওটি দেখে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আপনারা এই ভিডিওটি দেখে কি বুঝতে পেরেছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন।